ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো বন্ধুরা, আমরা ভিএসও 2022-এর লেয়ার 2 এর 50 পর্যন্ত আমরা পার্ট 1-এ আমরা অলরেডি করেছিলাম। তো আজকে আমরা 51 থেকে আমরা করব। ঠিক আছে, চলো। তো 51 থেকে সলভ করি। বলছে প্রথম প্রশ্ন দেখো, একটা চতুর্ভুজের দুটি কর্ণ প্রদত্ত। ঠিক আছে, তবে নিশ্চিতভাবে কেবলমাত্র একটি যে চতুর্ভুজ আঁকা যায় সেটা কি হবে? দেখো, একটি যে চতুর্ভুজ আঁকা যাবে সেটা অবশ্যই রম্বস হবে। তার কারণ আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যদি আমরা একটা চতুর্ভুজ আঁকতে বলা হয় এখান থেকে নিশ্চিতভাবে, তবে আমরা এটা অ্যাটলিস্ট আমরা আঁকতে পারবো। ঠিক আছে, তো অপশন সি হবে। 52 নম্বরের প্রশ্ন বলছে 1 সেন্টিমিটার কিউব, এটা কি হবে উত্তর? ঠিক আছে, তো 1 সেন্টিমিটার কিউব, চলো আমাদের করা যাক। তো বলা হচ্ছে 1 সেন্টিমিটার, দেখো আমরা কি জানি 1 সেন্টিমিটার মানে বলতে পারি 1/100 মিটার। তাহলে 1 সেন্টিমিটার কিউব কি হবে? আমাদের কিউব হয়ে যাবে নিশ্চয়ই 1/100 তার কিউব, তাই তো বেসিক্যালি। তো 1/100 কিউব মানে তোমার বলতে পারি যে 10 টু দি পাওয়ার, মানে একের পরে ধরো আমি কি করব, 6টা শূন্য দেব, তাই তো। অর্থাৎ 1/10 টু দি পাওয়ার 6। ঠিক আছে, 1/10 টু দি পাওয়ার 6 কি হচ্ছে? মিটার কিউব। তো আমরা দেখি অপশনটা কি আছে। এটা অপশন হবে 52 এর বি। ওকে, আচ্ছা, 53 এর প্রশ্নটা খুবই ইজি, এটা না করলেও চলবে। 2.25 মানে 2.25 মানে তোমার বেসিক্যালি 1.5 হবে এখানে, প্লাস 6.25 আছে মানে 2.5, তার যদি আমরা রুট করি, তাই তো, রুট করলে কত হচ্ছে হবে √4। √4 অর্থাৎ এটা হবে তোমাদের 2, অর্থাৎ অপশন এ হবে। 54 বলেছে একটা বিষমবাহু চতুর্ভুজ এবিসিডি এর পরিসীমা। ঠিক আছে, তো চলো অঙ্কটা একবার করা যাক। দেখো, এবিসিডি একটা বিষমবাহু চতুর্ভুজ। এবার এই চতুর্ভুজের দেখো এসি আর বিডি এই হলো আমার দুটো কর্ণ। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো ত্রিভুজ এ বি সি। ঠিক আছে, ত্রিভুজ এবিসি থেকে আমরা কি পাই, অর্থাৎ এই ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা আছে এখান থেকে কি পাবো, এবি প্লাস বিসি গ্রেটার দেন কি হবে এসি। আমরা জানি ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়, তার মানে এবি প্লাস বিসি হলো গ্রেটার দেন এসি। ঠিক আছে, আবার ত্রিভুজ বিসিডি, দেখো বিসিডি এই যে ত্রিভুজটা, ত্রিভুজ বিসিডি থেকে কি পাচ্ছি আমরা, নিশ্চয়ই পাচ্ছি যে বিসি প্লাস সিডি গ্রেটার দেন কি হবে বিডি, তাই তো, বিসি প্লাস সিডি গ্রেটার দেন বিডি। আচ্ছা, এবার ত্রিভুজ সিএডি মানে সিএডি, এখান থেকে আমরা কি পেতে পারি, সিডি প্লাস এডি, দেখো সিডি প্লাস মানে সিডি প্লাস এডি গ্রেটার দেন কি হবে আমাদের এসি। এটা হচ্ছে ত্রিভুজ এটা হলো ত্রিভুজ তোমার সিএডি। ঠিক আছে, ত্রিভুজ সিএডি লিখছি আমি, ত্রিভুজ সিএডি থেকে সিডি প্লাস এডি গ্রেটার দেন কি হবে এসি। আর লাস্ট যে ত্রিভুজটা, ত্রিভুজ বিএডি, অর্থাৎ এই বিএডি, ত্রিভুজ বিএডি, এখান থেকে কি পাচ্ছি আমরা, এখান থেকে পাচ্ছি দেখো এ বি প্লাস এডি মানে এ বি প্লাস এডি গ্রেটার দেন পাচ্ছি হলো আমাদের বিডি, তাই তো, এবি প্লাস এডি বিডি। এবার ধরো এটা যদি ইকুয়েশন নাম্বার 1 ধরতাম, এটা ধরো 2,
এটা 3, আর এটা ধরো 4। চারটে ইকুয়েশন আমাদের আছে। তো আমরা চারটে যদি যোগ করি, ঠিক আছে, তাহলে যোগ করলে আমরা কি পাবো দেখো। আমরা পাবো যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 যদি আমরা করি তাহলে কি পাবো। তাহলে পাবো 2 ইন্টু, দেখো প্রত্যেকটা দুটো দুটো করে আছে, 2 AB প্লাস BC প্লাস CD প্লাস AD, তাই তো। BC, 2AB প্লাস BC প্লাস CD প্লাস হলো তোমার AD। এটা গ্রেটার দেন কি পাবো, 2 টু পাবো হচ্ছে AC দুটো আছে, BD দুটো আছে, তাই তো। BD, হ্যাঁ, 2 ইন্টু AC প্লাস BD। 2 যদি আমরা অমিট করি, অর্থাৎ কি পাবো, এই যে AB প্লাস BC প্লাস CD প্লাস AD, অর্থাৎ AB BC CD AD, এটা হলো কি চতুর্ভুজের পরিসীমা, তাই তো। তাহলে কি বলতে পারি, AB প্লাস BC প্লাস CD প্লাস AD গ্রেটার দেন কি পাবো, AC প্লাস BD, তাই তো। তাহলে দেখি চলো AC প্লাস BD, তাহলে দেখি আমরা অপশন কি আছে। তো এটা হবে ABCD এর পরিসীমা AC প্লাস BD, অর্থাৎ অপশন বি হবে, ঠিক আছে। নেক্সট দেখো 55 নম্বরের প্রশ্ন, কোনো ভাগ প্রক্রিয়ায় ভাগফল ও ভাগশেষের গুণফল হলো 24 এবং তাদের যোগফল হচ্ছে 10। যদি ভাজক 5 হয় তাহলে ভাজ্য কত, ঠিক আছে। তো এই প্রশ্নটাতে একটা কাজ করি, আমরা ধরি, অঙ্কটা চলো করি। ওখানে আমাদের কি চেয়েছে, ভাজ্য কত, তাই তো। ধরি ভাগফল আর ভাগশেষটাকে ধরে নাও, ঠিক আছে। ভাগফল ধরো ফর এক্সাম্পল ওয়াই, ভাগশেষ তোমাদের ধরো জেড, কথার কথা, ঠিক আছে। তাই যদি হয় তাহলে আমাদের প্রশ্ন অনুসারে দেওয়া আছে, অতএব কি বলতে পারি, ওয়াই জেড ইজ ইকুয়াল টু কত, 24, তাই তো। এবং আমাদের যোগফল দেওয়া আছে কত, 10, যোগফল 10 দেওয়া আছে। এবার আমাদের ওয়াই আর জেড এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা একটা ফর্মুলা জানি, ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের যে দ্বিতীয় ফর্মুলাটা ছিল যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4YZ, এই একটা ফর্মুলা আমরা জানা আছে, ওকে। তো এই ফর্মুলার থেকে আমরা কি করব, ভ্যালুটাকে বসাচ্ছি, দেখো 10 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 24, তাই তো। অর্থাৎ 100 মাইনাস 96 মানে 4। তাহলে ওয়াই মাইনাস জেড স্কোয়ার কত হলো, 4। তাহলে অতএব ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 2 হবে, ঠিক আছে। ওয়াই মাইনাস জেড হচ্ছে 2। তাহলে দেখো আমরা ওয়াই প্লাস জেড আমরা জানি যে 10, আর ওয়াই মাইনাস জেড হচ্ছে 2। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি অ্যাকচুয়ালি, তাহলে কি পাবো, দেখো যোগ করলে পাবো আমরা বেসিক্যালি 2y ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, 2y ইকুয়াল টু হবে আমাদের 12, বা y কত, 6, y 6 হবে। আর তোমরা ওই ভ্যালু যদি বসাও ওখানে, তাহলে z ইকুয়ালস টু কত হয়ে যাবে, z হবে তোমাদের 4 হবে, ঠিক আছে। তো অতএব আমরা কি বলতে পারি, ভাজ্য তাহলে কি, ভাজ্য আমরা জানি যে ভাজক গুণ ভাগফল, তাই তো। ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। তো আমাদের ভাজক, আমরা ভাজক আমরা ভাজকটা তাহলে কত হলো দেখো, ভাজকটা তো আমাদের 5 বলেই দিয়েছে। 5 ভাগফল, ভাগফল হচ্ছে ওয়াই ছিল, ওয়াই এর ভ্যালু কত পেয়ে গেলাম আমরা, ওয়াই এর ভ্যালু আমরা জানি হচ্ছে 6। তো 6 প্লাস 4,
অর্থাৎ এটা উত্তর হবে আমাদের 34 আনসার। 34 চলো কোথায় আছে দেখে নিই। 34 হলো আনসার বি। ওকে, নেক্সট 56 নম্বরের যে প্রশ্নটা বলছে দুই অঙ্কের একটি সংখ্যা, এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক দেখো। দুই অঙ্কের একটি সংখ্যা এক্স এর 60%-এর সমান। এক্স হলো একটা সংখ্যা ধরো, তার 60%-এর সমান যেটা, সেটা হচ্ছে দুই অঙ্কের সংখ্যা। এবার অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে যে নতুন সংখ্যা পাওয়া যায় তা ওই যে এক্স যে সংখ্যাটা ছিল তার 160%-এর সমান। তাহলে এক্স এর মান কত? ঠিক আছে, এই ছিল অঙ্কটা। তো অঙ্কটা চলো একবার করা যাক। দেখো, সংখ্যাটা বলেছে এক্স এর 60%-এর সমান, মানে এক্স ইন্টু 60/100, তাই তো? সংখ্যাটা হচ্ছে এক্স এর 60%-এর সমান। আর যে দুই অঙ্কের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা যদি স্থান পরিবর্তন করে, স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটা হবে সেটা এক্স এর 160%-এর সমান, মানে 160/100। আচ্ছা, এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, ধরো দুই অঙ্কের একটা সংখ্যা, ফর এক্সাম্পল ধরো 18, ঠিক আছে? এটাকে আমার যদি রিভার্স করি তাহলে কত হবে? 81। তো 81 থেকে তুমি যদি 18 বাদ দাও, 3, 63। আর একটা সংখ্যা ধরো কথার কথা 24। এবার তোমরা 42 থেকে যদি 24 বাদ দাও তাহলে কি হবে দেখো, 8, 28। একটা জিনিস তার মানে, কোনো একটা সংখ্যা, দুই অঙ্কের ধরো সংখ্যাটা আছে, সেটা যদি তুমি রিভার্স করো, তারপর বড় থেকে যদি ছোটটা বাদ দাও, তুমি দেখতে পাচ্ছ ডিফারেন্সটা কিন্তু অবশ্যই 9-এর গুণিতক হবে, মানে 9 ইন্টু সামথিং। দেখো 28টা 9 দিয়ে ভাগ যায়, 63টাও কিন্তু 9 দিয়ে ভাগ যায়। তো এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাতে পারি এখানে। ওকে, তো দেখো, তার মানে, আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এই যে পরবর্তী যে সংখ্যাটা হলো, অর্থাৎ 160x, একটু বুঝবে অঙ্কটা, 160x/100 মাইনাস 60x/100 অবশ্যই 9-এর এই যে বিয়োগফলটা অবশ্যই 9-এর গুণিতক হবে। এবার 9-এর গুণিতক যে হবে সেটা কত হবে সেটা আমরা জানি না, এটা একটা কনস্ট্যান্ট কে ধরে নিই, ধরলাম 9 ইন্টু কে হবে ফর এক্সাম্পল। কে এর ভ্যালু কিন্তু আমরা জানি না, ঠিক আছে? 9K। তো তার মানে কি পেতে হবে দেখো, এটাকে যদি আমরা করি 100x/100 ইজ ইকুয়াল টু কি হচ্ছে, আমাদের 9K। অর এটা কাটবে, তার মানে এক্স এর ভ্যালুটা হচ্ছে কত, 9K। এক্স এর ভ্যালু কত, 9K। তার মানে যে সংখ্যা এক্স এর যে ভ্যালুটা অবশ্যই 9K এর সাথে সমান হবে। এবার কে এর ভ্যালু কত হবে, কে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, সেটা কিন্তু আমরা জানি না। তাহলে আমাদের মূল সংখ্যাটা তো ছিল এইটা, তাই তো? মূল সংখ্যাটা আমাদের ছিল এটা, অর্থাৎ 60x/100। 60x/100, ঠিক আছে? এখানে এক্স এর ভ্যালুটা আমরা বসাচ্ছি, দেখো 60 ইন্টু 60/100 ইন্টু 9K, তাই তো? কাটছি, 0, 0, 3 × 2 = 6, 5 × 2 = 10, অর্থাৎ 27K বাই কত হচ্ছে, 5। অর্থাৎ এটাকে যদি আমরা বলি 27 ইন্টু K/5। ওকে, অর্থাৎ আমাদের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কিন্তু অবশ্যই 27 ইন্টু K/5। এবার কে এর ভ্যালু যদি ধরো, কে এর ভ্যালু যদি 5 হয়, কে যদি 5 হয় তাহলে সংখ্যাটা আমাদের কত হচ্ছে, 27। ওকে, এবার একটা জিনিস দেখো, আমাদের বাঁদিকে 60x, অর্থাৎ আমরা যদি x এর জায়গায় 9K আছে, এইখানে যদি কে এর ভ্যালুটা, ওকে, কে এর ভ্যালুটা ধরো যদি 5 হয়, তাহলে কারণ আমাদের তো এটা পূর্ণ সংখ্যা হতে হবে, কে এর ভ্যালু যদি 5 হয় তাহলে x কত হয়ে যাচ্ছে, 45। তাহলে এই যে সংখ্যাটা, ঠিক আছে, সংখ্যাটা তাহলে কত হচ্ছে দেখো, 60 ইন্টু অ্যাটলিস্ট আমার কত হতে হবে, 27 হতে হবে। 60 ইন্টু 27/100, মানে এক্স এর ভ্যালুটা কত হতে হবে, 27 হতে হবে। কাটছি, 3 × 2 = 6, 5 × 2 আমাদের কত হচ্ছে, 5 × 2 = 10। আমাদের 60x/,
আমাদের কত হচ্ছিল 60x/100। এখানে বন্ধুরা আমরা এক্স এর জায়গায় 27 বসাবো না, ঠিক আছে? এটা আমাদের যেটা হবে 60x/100, এটা তো আমাদের সংখ্যাটা তার মানে অ্যাটলিস্ট আমার 27 হতে পারে, তাই না? অর আমরা এক্স কি দেখবো, এক্স ইকুয়াল টু হচ্ছে 27 ইন্টু 100/60। কাটছি, 5 দুগুণ 10, 3 দুগুণ 6, 3 9, তার মানে এক্স এর ভ্যালু কত হবে 45। 45 উইল বি মাই আনসার। ঠিক আছে, তাহলে চলো দেখা যাক কোনটা 45 আছে। এটা হচ্ছে অপশন এ হবে। আচ্ছা, 57টা দেখো, 57টা ইজি অঙ্ক। 7 × 1 64 আছে, মানে 7 প্লাস 1 করলে 8 হয়, 8 স্কোয়ার। আচ্ছা, 3 আর 9 আছে, 9 আর 3 12, 12 স্কোয়ার 144। এটা তোমাদের যে ম্যাটের যে অঙ্ক, ম্যাটের অনেক সময় ম্যাটের টাইপের অঙ্ক আছে এটা। 5 আর 6 কত, 11, তো 11 স্কোয়ার কত হবে 121। অপশন ডি মুখোমুখি হয়ে যাচ্ছে। 58 দেখো, পি কিউ আর কে একটা কাজ দেওয়া হয়েছে। পি একা 20 ঘন্টায় কাজটা সম্পন্ন করে, কিন্তু কিউ ও আর একত্রে 8 ঘন্টায় কাজটি সম্পন্ন করে। অর্থাৎ পি যে কাজটা করছে, পি একা কাজটা করছে কতক্ষণে, 20 ঘন্টায় কাজ করছে। আর কিউ প্লাস আর কাজটা সম্পন্ন করছে তোমার 8 ঘন্টায়। তাহলে বলছে এরকম 28টা কাজ করতে কত সময় লাগবে। চলো অঙ্কটা করা যাক। তো দেখো অঙ্কটা, হুম, তো দেখো পি তার মানে পুরো কাজটা, তার মানে পি তার মানে 1 ঘন্টায় কত কাজ করে, 1 ঘন্টায় পি 1 ঘন্টায় করে নিশ্চয়ই 1/20 তাই তো? আবার কিউ এবং আর মানে কিউ প্লাস আর, ওরা 1 ঘন্টায় কত করে, 1/8। তাহলে আমরা কি বলতে পারি, পি কিউ এবং আর সম্মিলিতভাবে ওরা 1 ঘন্টায় কত কাজ করে, নিশ্চয়ই 1/20 প্লাস 1/8। যদি তোমরা এটা করো এটা বেরোবে 7/40 বেরোবে। 7/40 এটা অংশ, তাই তো? 1 ঘন্টায় এত অংশ কাজ করে। তাহলে এরকম 28টা কাজ যদি ওরা করতে হয়, ঠিক আছে, তাহলে 28টা কাজ করবে কত ঘন্টায়, তাহলে 28টি, তো অতএব 28টি কাজ করবে, কি হবে 28 ইন্টু জাস্ট উল্টে যাবে 40/7, এত ঘন্টায়। কাটো, 160 ঘন্টায়। ঠিক আছে, তো এই ছিল অঙ্কটা, 160 উত্তর হবে। এটা অপশন বি হবে। ওকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন 59 বলেছে, নিচের কোন বহুভুজের বাহু ও কর্ণের সংখ্যা সমান। ওকে, দেখো বাহু ও কর্ণের সংখ্যা সমান। দেখো এখানে যে চতুর্ভুজগুলো দেওয়া আছে, চতুর্ভুজের তোমার দেখো চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের চার চারটে বাহু, কর্ণ দুটো। ষড়ভুজ, সপ্তভুজ আর পঞ্চভুজের মধ্যে দেখো, ধরো পঞ্চভুজ, ঠিক আছে, তো পঞ্চভুজের ক্ষেত্রে আমরা কি জানি, পঞ্চভুজের ক্ষেত্রে আমাদের বাহু তো 5টা, কর্ণ কত আমরা জানি, ফর্মুলা কি, n × n-3/2, তাই তো? n × n-3/2, এটা হচ্ছে আমাদের কর্ণের সংখ্যা, মানে বহুভুজের কর্ণের সংখ্যা বের করার ফর্মুলা। তো এখানে 5 যদি আমরা বসাই তাহলে কত হচ্ছে, 5 হবে ইন্টু 2/2, তাই তো? দেখো এটা মনে হয় কেটে যাচ্ছে, কত হচ্ছে 5। তাহলে একমাত্র দেখো দেখছি পঞ্চভুজের ক্ষেত্রে কি হচ্ছে, 5টা বাহু তো আছে আমরা জানি, কর্ণও কিন্তু 5টা, তাহলে উত্তর কি হয়ে যাবে, অপশন ডি হবে উত্তর। ওকে। নেক্সট 60 নম্বর দেখো, বলছে নিচের কোন ত্রিভুজের উচ্চতা ও মধ্যমাগুলি সমান। তো দেখো এই যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজের যে আমরা জানি 3টি বাহুই সমান, তো এর যে উচ্চতা, এই একটা উচ্চতা, তারপর ধরো এই একটা উচ্চতা, ছবিটা ঠিক হলো না, মানে তোমরা দেখে নিও, এই এই যে 3টি উচ্চতা দেখো,
মধ্যমা সমবাহু ত্রিভুজের যদি বিপরীত কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর তুমি যদি যেটা অঙ্কন করছো সেটাই হচ্ছে উচ্চতা, তার লম্বটা। এটা তো বেসিক্যালি এটা কিন্তু অপর বাহুকে কিন্তু বিপরীত বাহুকে দুই ভাগে বিভক্ত করছে। ওকে, তো মধ্যমা যেটা সেটাই কিন্তু উচ্চতা। এটা উত্তর হবে আমাদের 60C, সমবাহু ত্রিভুজ হবে। ওকে, নেক্সট 61। দেখো 61-এর যে অঙ্কটা, এ ধনাত্মক সংখ্যা এবং a⁴ প্লাস -62a² + 1 = 0 হলে a³ + 1/a³ এর মান কত, সেটা আমাদের বের করতে হবে। তো চলো অঙ্কটা করা যাক। তো দেখো বন্ধুরা, আমাদের a⁴ -62a² + 1 = 0 দেওয়া আছে, a³ + 1/a³ এর মান বের করতে হবে। তো প্রথমে একটা কাজ করি, এটাকে a² দিয়ে ভাগ করি বোথ সাইড। তাহলে এটা কত হবে? a² -62 + 1/a² ডান দিকে তো 0ই হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, or a² + 1/a² = 62। ঠিক আছে, এখান থেকে তাহলে কি পাচ্ছি, আমাদের a² + b² এর ফর্মুলা, অর্থাৎ a + 1/a তার হোল স্কোয়ার -2ab কি হচ্ছে 62, or a + 1/a² এটা তো কাটলো, 64 হবে। 64 কে লিখতে পারি 8a²। অর্থাৎ আমরা কি পাচ্ছি, or a + 1/a এটা কত হচ্ছে আমাদের 8 হচ্ছে। ওকে, এবার আমাদের বের করতে হবে a³ + 1/a³। সিম্পল, a³ + 1/a³ ফর্মুলা আমরা কি জানি, a³ + b³ এর ফর্মুলা a + 1/a তার হোল কিউব -3ab, তাই তো, ইন্টু a + 1/a। ওকে, মান বসাও, 8 মাইনাস, এটা কাটলো 3 × 8, অর্থাৎ 8 মানে হচ্ছে আমার 512, 512 মাইনাস কত হচ্ছে 24। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 4 8 488। 488 হচ্ছে আমাদের আনসার বেরোলো। দেখা যাক কোথায় আছে উত্তর। 488 হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট 62। দেখো, নিম্নলিখিত কোন সংখ্যাটি একটা বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফলের মান একই সঙ্গে নির্দেশ করে? একটা বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল। ঠিক আছে, তো চলো দেখি আমরা। ধরলাম বর্গক্ষেত্রের ধরি, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরো a ধরলাম। তাহলে আমাদের যে শর্তটা দেওয়া আছে সেটা হচ্ছে 4a, অর্থাৎ পরিসীমা তো 4a, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, a²। তো বলছে পরিসীমা হলো ক্ষেত্রফলের সমান, 4a হচ্ছে a², or a² - 4a = 0, or a কমন নাও, a - 4 = 0। তো আইদার a = 0, কিন্তু এটা সম্ভব না, সেজন্য a = কত হচ্ছে, 4 হচ্ছে। তো a যদি 4 হয়, তাহলে অতএব দেখো, তাহলে ক্ষেত্রফল কত হবে, সরি পরিসীমা কত হবে, পরিসীমা হবে 16 একক, তাই তো, আর ক্ষেত্রফল হবে 16 বর্গ একক। অর্থাৎ দেখা যাচ্ছে এই যে 16, এই 16 একক যেটা দেখো, এটা কিন্তু কমন, তাই তো। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে, 16। পরিসীমা যা, ক্ষেত্রফল তা, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে এটা পসিবল, তার মানে 16 হবে। অর্থাৎ এটার আনসার হবে আমাদের 16, অপশন ডি। নেক্সট, এটা খুব ইজি অঙ্ক। 3m ইন্টু 3 তোমার 3³ = 3⁵ হলে m এর মান কত, এটা আমি আর করছি না। এটা তোমাদের দেখো 3 এখানে m +3
তাই তো? 3m+3 ইজ ইকুয়াল টু 3 কত হচ্ছে 5 হবে। যেহেতু আমাদের বেস 3টা সমান, তাহলে m এর ভ্যালু কত হচ্ছে, মুখোমুখি হচ্ছে এটা আনসার, m এর ভ্যালু কত হচ্ছে আমাদের 2, তাই তো? অপশন হবে 63 বি। ওকে। 64 দেখো, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত 1:3 দেওয়া আছে। দৈর্ঘ্য আর পরিসীমার অনুপাত কত দেওয়া আছে 1:3। আর পরিসীমা ও প্রস্থ, পরিসীমা ও প্রস্থর অনুপাত দেওয়া আছে 6:1। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত হবে। ওকে, অঙ্কটা করা যাক। ধরে নাও দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ এস, সরি দৈর্ঘ্য এ, পরিসীমা হচ্ছে এস ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে। আচ্ছা, আর পরের ক্ষেত্রে দেখো বিটা আমরা ধরে নিয়েছি হলো প্রস্থ। তো দেখো দৈর্ঘ্য, আমরা যেহেতু আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য ইস টু পরিসীমা দেওয়া আছে 1:3, তার মানে আমরা বলতে পারি এ বাই পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা আমরা কি জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 2 ইন্টু এ প্লাস বি অ্যাকচুয়ালি, তাই তো, ইকুয়াল টু কত 1/3। আবার এটাও সেম 2 ইন্টু এ প্লাস বি মানে পরিসীমা বাই প্রস্থ বি ইকুয়াল টু 6/1 দেওয়া আছে। তাহলে এখানে দেখো 2 ইন্টু এ প্লাস বি এর মানটা কত 3a, অর এখানে বসাচ্ছি 3a বাই বি ইজ ইকুয়াল টু 6/1, অর্থাৎ অর, তাহলে কি হলো আমাদের, আমাদের তো দৈর্ঘ্য আর প্রস্থ অনুপাত চেয়েছে, তার মানে a বাই বি ইকুয়াল টু কত হচ্ছে 2/1, অর্থাৎ 2:1 হচ্ছে আমাদের কি হবে উত্তর, 2:1। নেক্সট 65 এর যে অঙ্কটা আছে দেখো, বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% কমানো হলো ও প্রস্থ 5% বাড়ানো হলো, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কতখানি পরিবর্তিত হবে। তো দেখো এরকম যখন অঙ্ক থাকবে আয়তক্ষেত্রের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা কি হয় হ্রাস হয়। তো ক্ষেত্রফলটা কত হ্রাস হবে সেটা হচ্ছে হবে, যদি দেখো দুটোই সেম আছে, ধরো দৈর্ঘ্য 5% কমানো হচ্ছে, প্রস্থ যদি 5% বাড়ানো হয়, তাহলে কি হবে 5 স্কোয়ার বাই হবে 100, ঠিক আছে, 5 স্কোয়ার বাই 100% বা শতাংশ। এটা যদি তোমরা করো সেটা হবে হচ্ছে 25/100 মানে 1/4, অর্থাৎ 0.25% কি হচ্ছে কমছে, 0.25% কি হচ্ছে হ্রাস হচ্ছে, অর্থাৎ অপশন হয়ে যাবে 65 এর এ। ঠিক আছে। 66 এর যে প্রশ্নটা, নিচের নিরেট ঘনবস্তুটি লক্ষ্য করো, এর ধার সংখ্যা নির্ণয় করো। তো দেখো বন্ধুরা, এটা এই যে ঘনবস্তুটা যেটা এখানে দেওয়া রয়েছে অ্যাকচুয়ালি, এটা হলো একটা পঞ্চভুজ প্রিজম। দেখো 5টা বাহু আছে, পঞ্চভুজ প্রিজম এটা। তো এর ধার সংখ্যা যেটা হবে, দেখো প্রত্যেকটা এই এই ধরো এই ধারটা তুমি নিচ্ছ, এই ধারে দেখো এরকম করে আমাদের 5খানা, আমাদের টোটাল যে ধার সংখ্যা, টোটাল ধার সংখ্যা বের করতে হবে। তো দেখো ধার সংখ্যা টোটাল হবে 3 × 5। পঞ্চভুজের আমরা জানি 5টা, মানে যেহেতু এটা একটা তোমাদের পঞ্চভুজ প্রিজম, তাহলে ধার সংখ্যা হয়ে যাবে 3 × 5 অর্থাৎ 15। ওকে, অপশন হবে 66 ডি। 67 নম্বরের যে প্রশ্নটা, বলছে একটা ট্রেন একটা টেলিগ্রাম খুঁটিকে 9 সেকেন্ডে এবং একটা সেতুকে 21 সেকেন্ডে অতিক্রম করে। যদি সেতুর দৈর্ঘ্য 260 মিটার হয় তবে ট্রেনের দৈর্ঘ্যটা কত। একটা টেলিগ্রাম খুঁটিকে 9 সেকেন্ডে, সেতুকে 21 সেকেন্ডে অতিক্রম করছে। যদি সেতুর দৈর্ঘ্য 260 মিটার হয় তবে ট্রেনের দৈর্ঘ্য কত। তা দেখো, যখন একটা ট্রেন কোনো একটা খুঁটিকে যখন ক্রস করে, তখন ট্রেনের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটাই কিন্তু অতিক্রম করে, তাই না। কিন্তু যখন সেতুকে অতিক্রম করে, তখন এই সেতুর যে দৈর্ঘ্য 260 প্লাস ট্রেনের দৈর্ঘ্য, এই দুটো দৈর্ঘ্যের যে সমষ্টি সেটা ট্রেন কিন্তু অতিক্রম করে। তাহলে চলো অঙ্কটা করা যাক। আচ্ছা বন্ধুরা, তোমরা হয়তো 64-এর পর 65-এর থেকে তোমরা হয়তো এই ডিসপ্লেটা দেখতে পাওনি। তোমরা জাস্ট আমার
নোটবুকটাতে ছিল ফোকাসটা, তো 65-এ যেটা ছিল যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% কমানো হয়েছে আর প্রস্থটা 5% বাড়ানো হয়েছে, তার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কতখানি পরিবর্তিত হবে। তো এটার ক্ষেত্রে বন্ধুরা কি হবে, এটা হয়ে যাবে তোমাদের 5 স্কোয়ার, অর্থাৎ যদি যে দৈর্ঘ্যটা বাড়ানো হচ্ছে আর কমানো হচ্ছে সেটা যদি প্রস্থ সে যদি সেম হয়, তাহলে পরিবর্তিত হয় 5 স্কোয়ার/100%, অর্থাৎ 0.25%। ঠিক আছে। নেক্সট 66 যেটা রয়েছিল সেটা হচ্ছে নিচের নিরেট ঘনবস্তুটি লক্ষ্য ধার সংখ্যা বের করতে বলেছে। তো এটা একটা পঞ্চভুজ প্রিজম ছিল, এর ধার সংখ্যা হবে 3 × 5 মানে 15টা, অপশন ডি হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 67-এর যে অঙ্কটা আছে যেটা আমরা বললাম সেই অঙ্কটা আমরা করব। ওকে, ট্রেনের অঙ্কটা। তো চলো করা যাক। তো দেখো, বলছে ট্রেনটি 21 সেকেন্ডে 260 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করে, তাই তো? তার মানে ট্রেনটি ট্রেনটি কি হচ্ছে, 21 সেকেন্ডে কত যায়, 21 সেকেন্ডে যায়, ট্রেনের দৈর্ঘ্য ধরলাম আমি এল, ক্যাপিটাল এল। ঠিক আছে, ট্রেনের দৈর্ঘ্য ধরলাম ক্যাপিটাল এল, তার মানে 21 সেকেন্ডেও যাবে এল প্লাস 260, তাই তো, মিটার, 260 মিটার 21 সেকেন্ডে যাবে। আর ট্রেনটি 9 সেকেন্ডে কত যায়, 9 সেকেন্ডে কিন্তু নিজের দৈর্ঘ্যই যাবে, দেখো এল যাবে, তাই না, ট্রেনের দৈর্ঘ্য। এবার যদি আমরা এটাকে যদি বিয়োগ করি, বিয়োগ করলে কত হচ্ছে দেখো, এল এল কাটা চলে যাবে, তার অর্থাৎ আমরা কি পাচ্ছি, অর্থাৎ এটা যদি মাইনাস করি তার মানে 12 সেকেন্ডে ট্রেনটি কত যায়, 12 সেকেন্ডে যায় হচ্ছে 260, এল তো কাটা চলে যাবে, 260 মিটার যায় 12 সেকেন্ডে। 12 সেকেন্ডে কত যাচ্ছে, 260 মিটার। অতএব 1 সেকেন্ডে যায় কত, 260/12, 260/12 মিটার। যদি কাটাকুটি করো, আচ্ছা আমাদের দেখো 9 সেকেন্ডে, আহ, ঠিক আছে এটা আমরা কাজ করি পরে কাটাকুটি করি। অতএব ট্রেনটি 9 সেকেন্ডে তো নিজের দূরত্ব অতিক্রম করে, তা 9 সেকেন্ডে কত যায়, 260 × 9/12, কাটো, 3 4, তাই তো, 424, 565, অর্থাৎ 195, তাই তো, 195, অর্থাৎ ট্রেনটির এবার দৈর্ঘ্য চেয়েছে। অতএব ট্রেনটির দৈর্ঘ্য হলো 195 মিটার। কারেক্ট। দেখা যাক কোথায় আছে অপশন, 195, অপশন এ, 67-এর এ হবে। হয়েছে। নেক্সট দেখো 68, বলছে 100 মিটার দৌড় প্রতিযোগিতায়, দেখো ভালো করে বুঝবে, এ বি কে 10 মিটারে ও সি কে 28 মিটারে পরাস্ত করে। অর্থাৎ এ, ধরো এ যদি 100 মিটার যায়, তো বি কে তার মানে 10 মিটারে পরাস্ত করে, তার মানে বি কতটা যায়, 90 মিটার। সিমিলারলি এ সি কে 28 মিটারে পরাস্ত করে, অর্থাৎ যদি এ 100 মিটার যায় তাহলে সি নিশ্চয়ই 100 - 28 মানে 72 মিটার গেছে, তাই তো। তাহলে চলো অঙ্কটা করা যাক। তো দেখো, তার মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এ ইস টু বি, কারণ এ বি কে তো 10 মিটারে পরাস্ত করেছে, মানে এ যদি 100 যায় বি কত যাবে, 90। এ ইস টু বি হচ্ছে 100:9। আবার এ ইস টু সি কত, এ যদি 100 যায়, ও 28 মিটারে পরাস্ত করেছিল, 100 - 28 মানে 72, এ ইস টু সি কত, 72। তাহলে অতএব দেখো আমরা কি দেখতে পাচ্ছি, অতএব আমরা দেখতে পাচ্ছি এ বাই বি ইজ ইকুয়াল টু 100/90, অর্থাৎ 10/9। আর এ বাই সি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 100/72। যদি কাটাকাটি করি আমরা, এটা হয়ে যাবে আমাদের 25/4 18, মানে 18, তাই তো, 25/18। তাহলে অতএব বি বাই সি কত হবে, আমাদের তো বি বাই সি বের করতে হবে, কারণ প্রশ্নটা চেয়েছিল আমাদের বি আর সি এর অনুপাত। তাহলে বি বাই সি কে বলতে পারি বি বাই এ ইন্টু এ বাই সি, তাই না। বি বাই এ কত হবে, নিশ্চয়ই
9/10 হবে, আর A/C 25/18 হবে, রাইট? 9 × 2 = 18, কাটো 5, অর্থাৎ 5/4, মানে 5 কি হচ্ছে, আমাদের 5:4 হচ্ছে। তো 5:4, তার মানে এবার আমরা আবার সেই 100-তে নিয়ে আসি। BC কে কততে পরাস্ত করবে সেটা বের করতে হবে। 100 আনতে গেলে দেখো আমাদের, অর্থাৎ B/C আমাদের ছিল 5/4। 100 যদি আনতে হয়, ওপরে আমরা কি করব, ওপরে 20 দিয়ে গুণ করব, নিচেও কি করব, 20 দিয়ে গুণ করব। ওপরটাকে আমাকে 100 আনতে হবে, তাহলে 100/80, অর্থাৎ যদি বি যদি 100 মিটার দৌড়ায়, সি 80 মিটার দৌড়াবে, তাহলে BC কে কততে পরাস্ত করবে, মাইনাস করো, কত হচ্ছে 20। তার মানে BC কে কত, 20 মিটারে কিন্তু পরাস্ত করবে। তাহলে অপশন হয়ে যাবে আমাদের 20 হচ্ছে আনসার। বোঝা গেল? চলো তাহলে আমরা দেখি। অর্থাৎ এখানে হবে আমাদের 68-এর বি হয়ে যাবে আনসার। ওকে, 69-এর প্রশ্ন দেখো, একটি পরীক্ষায় প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয় এবং প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1 নম্বর কেটে নেওয়া যায়। যদি কোনো পরীক্ষার্থী সকল প্রশ্ন 60টি প্রশ্নেই উত্তর করে 130 নম্বর পেয়েছে, তবে সে যতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল তা বের করতে হবে। চলো অঙ্কটা করা যাক। তো দেখো, মনে করি, ধরি ও সঠিক উত্তর যেটা দিয়েছিল, সঠিক সঠিক যে উত্তরগুলো, ঠিক আছে, সঠিক প্রশ্ন সংখ্যা ধরো ইকুয়াল টু, ধরো XT, ঠিক আছে, XT। তাহলে এই এক্সট্রা প্রশ্ন যেহেতু সঠিক দিয়েছিল, তাহলে ভুল প্রশ্ন সংখ্যা কটা, টোটাল প্রশ্ন আমার ছিল 60টা, তার মানে ভুল প্রশ্নের সংখ্যা 60 - XT। এবার প্রশ্নানুসারে দেখো, প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য যেহেতু 4 নাম্বার দেওয়া হয়, অতএব আমরা বলতে পারি প্রশ্নানুসারে 4x, এক্স খানাও প্রশ্ন যদি সঠিক হয় তাহলে 4x হলো মাইনাস, এখান থেকে মাইনাস হবে, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কত হবে, -1 কাটা যাবে, তো 1 × 60 - x, তাই তো? এটা করে ও টোটাল কত পেয়েছে, 130 পেয়েছে, 130 পেয়েছে। তা যদি এটাকে আমরা সলভ করি, 4x - 60 + x = 130, or 5x = 190, তাই তো? or x কত, x আমাদের হবে 190/5, অর্থাৎ x হবে 190/5, 3×5 = 15, 40, 38, অর্থাৎ 38টা প্রশ্নের উত্তর কি হয়েছে, সঠিক উত্তর দিয়েছিল। অতএব দেখো, সঠিক উত্তর দিয়েছিল 38টি। ওকে, দেখি আমরা উত্তরটা। অপশন হবে আমাদের বি, 69-এর বি। লাস্ট প্রশ্ন দেখো, 70, বলছে একটা ট্যাঙ্ককে ভর্তি করার জন্য 30 বালতি জলের প্রয়োজন হয়। ওকে, যদি বালতির আয়তন কমিয়ে তার 2/5 করা হয়, তবে এখন ওই ট্যাঙ্কটি ভর্তি করার জন্য কত বালতি জলের প্রয়োজন হবে? তো দেখো অঙ্কটা, আহ, প্রত্যেকটা বালতির মনে করলাম ধারণ ক্ষমতা হচ্ছে এক্স। প্রত্যেকটা বালতির ধারণ ক্ষমতা যদি এক্স হয়, তাহলে যেহেতু এই 30 বালতি জল দিয়ে ট্যাঙ্কটা ভরে, তাহলে ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত? ট্যাঙ্কের ধারণ ক্ষমতা নিশ্চয়ই 30x, তাই তো, 30x। এবার প্রত্যেকটা বালতি বলেছে এখন বালতির আয়তন কমিয়ে তার 2/5, অর্থাৎ 2/5 করে দেওয়া হয়েছে। তার মানে এখন এক একটা বালতির ধারণ ক্ষমতা 2x বাই কত, 5, ঠিক আছে, এক একটা বালতির ধারণ ক্ষমতা হচ্ছে এখন 2x/5। তাহলে এখন, তার মানে আমার ট্যাঙ্কের ধারণ ক্ষমতা তো 30x ছিল, তার মানে এখন কতগুলো, প্রশ্নটা কি ছিল যে
যত বালতি জলের প্রয়োজন হবে, তাই তো? তাহলে কত বালতি জলের প্রয়োজন হবে দেখো, 30x বাই, আমরা কি বলতে পারি, 2x বাই 5। ঠিক আছে? যদি তোমরা এটা করো তোমাদের উত্তর বেরোবে 5, 15, অর্থাৎ 75 বেরোবে উত্তর। ঠিক আছে? অর্থাৎ এখন 75 বালতি, কত কত বালতি জলের প্রয়োজন হবে, এখন 75 বালতি জলের প্রয়োজন হবে, অপশন হবে 70-এর সি। ঠিক আছে? তো এই ছিল বন্ধুরা টোটাল সলিউশন অঙ্কের। এর আগে পার্ট 1 দিয়েছিলাম, এটা হলো পার্ট 2। পার্ট 2 তে আমি টোটাল 20টা অঙ্কই আমি করিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরো দেখবে এবং প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু অ্যানালাইসিস করে বুঝিয়ে দিয়েছি। তোমরা এই ধরনের প্রশ্ন আমাদের লেয়ার 2 তে, যেহেতু আগে 100টা প্রশ্ন ছিল, একটু লেভেলটা একটু ইজি ছিল, বাট আমি 2023ও করিয়েছি, 2024টা তোমরা, আমি কিছু কিছু করিয়েছি। যদি দরকার হয় তোমরা জানাবে, আমি আবার করিয়ে দেবো। তবে লেভেলটা একটু হার্ড হবে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। এবং এই ধরনের ভিডিওর জন্য, যেহেতু তোমাদের নেক্সট ভিএসওর পরীক্ষা হবে, তো লেয়ার 2 এর জন্য তো আমি আরো অনেক ভিডিও এবং আরো আলোচনা, প্রশ্নপত্র, এগুলো নিয়ে আমরা অবশ্যই ভিডিও আপলোড করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক থাকবে, তোমরা জয়েন করতে পারো ফর মক টেস্ট অ্যান্ড স্টাডি ম্যাটেরিয়াল রিলেটেড টু দ্য ভিএসও এক্সাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, ওকে? আর বেস্ট উইশেস তোমাদের জন্য। চলো, থ্যাংক ইউ ভেরি মাচ।